বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারের আমরা আজ জিওগ্রাফি দিয়ে শুরু করি। তো প্রথমে আজকের আলোচনায় আমরা জিওগ্রাফির দুটো সেট কমপ্লিট করব, এসি 19 এবং এসি 89। আমরা কিন্তু এমসিকিউ এসএকিউ প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবো, কারণ প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। তো আজকে একটু অন্যরকম করি, প্রথমে এসি 89টা করি, তারপর 19 করি, ঠিক আছে? তা প্রথমে চলে আসি এসি 89-এ, সরাসরি চলে আসলাম এসি তো এসি 89-এ আমরা চলে এলাম। আমাদের পরপর প্রশ্নগুলো বলবো, প্রথম এমসিকিউ তারপরে এসএকিউগুলো ডিটেলস আমরা আলোচনা করব। প্রথম প্রশ্নটা কি ছিল দেখো, অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকা। তো লোহিত বর্ণ মানে বুঝতে পারছি টেরারোসা। দ্বিতীয় প্রশ্ন, গতিশীল ভারসাম্য মতবাদের জনককে? উত্তর হচ্ছে হ্যাক। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে কি বলে? অধ্যারোপিত নীতি। কারণ অধ্যারোপিত নীতি হচ্ছে আগের যে ফ্লোটা চলছিল সেই ফ্লো বরাবর চলবে। যাই হোক, পেডোকাল মৃত্তিকা সৃষ্টি হয় কিসের ফলে? এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে বাষ্পীভবন বেশি হলে পেডোকাল মৃত্তিকা হয়, কারণ ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা তখনই তৈরি হয় যদি বাষ্পীভবন বেশি হয়। পরবর্তী প্রশ্ন, মৃত্তিকার যে স্তর উদ্ভিদ প্রাণীর দেহবাসে আংশিক বা সম্পূর্ণ বিজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি কি? যদি হিউমাসে পরিণত হয়ে যায় তখন সেটা হচ্ছে ও স্তর। পিট বা বক মাটি সৃষ্টি হয় কোথায়? না, জলাভূমিতে। পরের প্রশ্ন, মৃত্তিকার বি স্তরে সেস্কো অক্সাইড সঞ্চিত হয়ে যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় সেটা হচ্ছে ল্যাটেরাইজেশন প্রক্রিয়া। ল্যাটেরাইজেশনের সংজ্ঞাতেই তোমরা এই জিনিসটা পাবে যে সেস্কো অক্সাইড সঞ্চিত হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নের মাথা এদিকে রয়েছে, ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন 27°C। পরবর্তী প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় সেটা হচ্ছে অক্লুডেড ফন্ট। পরেরটা হচ্ছে, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে? দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় মানে বুঝতেই পারছো, বৃষ্টিপাত বেশি হচ্ছে আমাদের এখানে যখন শীতকাল, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। দেখো, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, তখন তাকে কি বলে? বিস্ফোরণ তো এগিয়ে যাবে, পশ্চিমী ঝঞ্ঝা তো হবেই না, খরা তো সম্ভাবনা নেই, তাহলে উত্তরটা কি হবে? সেদ। ঠিক আছে, এটা একটা নতুন প্রশ্ন পেলাম। পরবর্তী প্রশ্ন, কর্বেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো কি? উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। পরেরটা, বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে কি বলা হয়? রেড ডেটা বুক। হ্যাঁ, রেড ডেটা বুক। পরেরটা হচ্ছে, গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি কি? চিংড়ি চাষ। পরবর্তী কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে কি বলা হয়? ট্র্যাক ফার্মিং। পরবর্তী কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে পরিবহন ব্যয়ে বাধ্যতামূলক বিরতি বা ব্রেক অফ বাল্ক পয়েন্ট বললে নিম্নলিখিত যেটি বোঝায় সেটি কি? উত্তরটা কি হবে? শিল্পের উৎপাদন বেশি, এটা সঙ্গে সম্পর্ক নেই। শিল্প লাভজনক হয়? কখনো না, কারণ একটা জায়গায় যদি আমি রেস্ট নিই তাহলে কী হবে? পরেরটা দেখো, শিল্পগত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। পরবর্তী কোশ্চেন, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তাকে? উইভার। পরবর্তী কোশ্চেন, সমপরিবহন ব্যয় যুক্ত রেখাকে কি বলে? উত্তর হচ্ছে আইসোটিম। জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম কি? মার্সিডিজ বেঞ্জ। পরবর্তী কোশ্চেন চলে আসি, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খাল সেটি কি? পানামা খাল। কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায় সেটি কি? ন্যাসপতি আকৃতির পিরামিড তোমার দেখা যায় হচ্ছে কানাডাতে। এসএকিউ কোশ্চেন, চুনাপাথরের গুহার মধ্যে স্ট্রাকটাইড ও স্টালাগমাইট একসঙ্গে যুক্ত হলে তখন তাকে কি বলে? পিলার বলে বা স্তম্ভ বলা হয়। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমির ওপর যে টিলা বা উচ্চভূমি থাকে তাকে কি বলা হয়? মোনাড নক বলা হয়। তারপর হচ্ছে নিকবিন্দু কাকে বলে? নিকবিন্দু কি? নদীর পুনর্যৌবন লাভ ঘটলে, আমি যদি একটু বুঝিয়ে দিই, নদীর পুনর্যৌবন লাভ ঘটলে কি হয়? নদী হঠাৎ করে উঁচু স্থান থেকে নিচু স্থানে প্রবাহিত হয়। এই যে স্থানটায় থেকে নদীর পুনর্যৌবন লাভ ঘটলো, এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে নিকবিন্দু। সংজ্ঞা হিসেবে কীভাবে লিখবে? আমি একটু লিখেছি, মানে ছোট করে তাড়াতাড়ি করে তোমাদের দেওয়ার জন্য, যে নদীর পুনর্যৌবন লাভের ফলে নদীর দৈর্ঘ্যের গতিপথে যেখানে বা যে বিন্দুতে নতুন খাড়া ঢাল শুরু হয় সেটাকেই বলা হয় নিকবিন্দু। ঠিক আছে, পরের প্রশ্ন, বিপরা নদী কাকে বলে? কি লিখবে? যে সকল নদী অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত হয় তাকেই বলা হয় বিপরা নদী। পরবর্তী কোশ্চেন, ক্ষারকীয় মাটির পিএইচ এর মাত্রা কত? উত্তর হচ্ছে 7+, 7-এর বেশি থাকতে হবে। কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে কি বলা হয়? হিউমাস বলা হয়। মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে কি বলা হয়? পরিলেখ বলা হয়। ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপান সাগরে কি নামে পরিচিত? তাইফু। বানানটা খুব সাবধান, তয়কার হস্যই ফয় হস্যু। ঠিক আছে, তাইফু। পরবর্তী কোশ্চেন যেটা বলছে, সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কি? কি লিখবে আমি বলি, শুধু লিখবে, মেরু অঞ্চলে সরল রেখায় প্রবাহিত জেট বায়ু যখন আঁকাবাঁকা পথে অগ্রসর হয় তখন তাকে ইন্ডেক্স সাইকেল বলে। আবার বলছি, মেরু অঞ্চলে সরল রেখায় প্রবাহিত জেট বায়ু যখন আঁকাবাঁকা পথে অগ্রসর হয় তখন তাকে ইন্ডেক্স সাইকেল বলে। পরবর্তী কোশ্চেন, মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের বন্টনের উপর নির্ভর করে কোন আবহাওয়া বিজ্ঞানী জলবায়ু অঞ্চলের শ্রেণীভাগ করেন? উত্তর হচ্ছে কোপেন। পরেরটা হচ্ছে, ক্রান্তীয় অঞ্চলের শীতকাল হয় রাত্রি কোন জলবায়ুকে নির্দেশ করে? নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুকে।
পরবর্তী কোশ্চেন, মেগাথ্রাম উদ্ভিদের দুটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে আয়রনউড, ব্রাজিল নাট, মেহগনি, আবলুস, রবার, এগুলো কিন্তু তোমরা লিখতে পারো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো কি বলছে, হ্যালোফাইট উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য কি? তোমরা লিখতে পারো লবণাক্ত আর্দ্র জলবায়ুতে জন্মায়, কোষ, তার যে কোষগুলো থাকে সেগুলো নির্দিষ্ট, শক্ত এবং পুরু প্রাচীর দ্বারা আবৃত, এরকমভাবে লিখতে পারো। পরবর্তী কোশ্চেন চলে আসি, ওজোন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তির নাম কি? মন্ট্রিল প্রোটোকল। ক্লাইমোনোক্রোনোলজি কি? সহজে লিখবে পার্থিব জলবায়ুর অতীত ইতিহাস সম্পর্কিত বিজ্ঞান। কি বললাম? পার্থিব জলবায়ুর অতীত ইতিহাস সম্পর্কিত বিজ্ঞানকেই তোমার বলা হয় হচ্ছে ক্রাইমোনোক্রোনোলজি। ঠিক আছে, এই যে পার্থিব জলবায়ুর অতীত ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান সম্পর্কিত বিজ্ঞান। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ওজোন গহ্বর কাকে বলে? কি লিখবে? যে ওজোন গ্যাসের ঘনত্ব, স্বাভাবিকভাবে ওজোন গ্যাস যেখানে থাকে সেখানকার ঘনত্ব 200 ডবসন ইউনিট এককের যদি কম হয়ে যায় তখন সেই স্থানকে কিন্তু ওজোন গহ্বর বলা হয়। ঠিক আছে, যেমন আন্টার্কটিকায় কিন্তু আমরা ওজোন গহ্বর দেখতে পাই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, শুষ্ক কৃষি কাকে বলে? শুষ্ক কৃষি কি? যেখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটারের কম, সেই অঞ্চলে যে কৃষি, সেই কৃষিকে বলা হয় শুষ্ক কৃষি। স্বাভাবিকভাবে এখানে জলসেচের কোনো ব্যবস্থা থাকে না। পরবর্তী কোশ্চেন, বাণিজ্যিক কৃষি কাকে বলে? বাণিজ্যিক কৃষি, যেটা মূল সংজ্ঞার সময় তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে, যেটা লিখবে সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে অধিক মুনাফা অর্জনের জন্য যে কৃষি ব্যবস্থা। আমি আবারও বলছি, আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে অধিক মুনাফা অর্জনের জন্য যে কৃষি ব্যবস্থা, সেটাকেই কিন্তু বলা হচ্ছে তোমার বাণিজ্যিক কৃষি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে চীনাবাদাম উৎপাদনে শীর্ষস্থান? উত্তর হচ্ছে গুজরাট। পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম কি? উত্তর হচ্ছে টাইডাল পার্ক। ঠিক আছে, ভারতের বর্তমান মেগাসিটি কটি? 5টি। শুষ্ক বিন্দু বসতি কি? শুষ্ক বিন্দু বসতি হচ্ছে স্বাভাবিকভাবে যে অঞ্চলে কি হয়, কোনো একটা অঞ্চল, তার আশেপাশে প্রচুর বন্যা, মাঝখানে একটা শুষ্ক উঁচু জায়গা যেখানে লোকজন বসতি স্থাপন করে, সেই স্থানটাই হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। সংজ্ঞা হিসেবে কি লিখবে? যে বন্যা অথবা যে অঞ্চলে বন্যা অথবা বর্ষায় ডুবে যায় না এমন উঁচু অথচ শুষ্ক অঞ্চলে যেসব বসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। পরবর্তী প্রশ্ন, ব্রেন ড্রেন বলতে কি বোঝো? ব্রেন ড্রেন মানে কি? আমি এখানে পড়াশোনা করলাম, আমি চাকরি পেলাম অন্য একটা স্থানে, তাহলে কি আমার জায়গাটা ফাঁকা হয়ে গেল? এই যে ফাঁকা জায়গাটাকে বলা হয় ব্রেন ড্রেন। তাহলে সংজ্ঞা হিসেবে কীভাবে লিখবে? কোনো অঞ্চলে শিক্ষিত বুদ্ধিমান মেধাবী মানুষ যখন অন্যত্র কাজের জন্য চলে যায়, তখন যে স্থান থেকে চলে যায় ওই স্থানকে বলা হয় ব্রেন ড্রেন, আর যে স্থানে পৌঁছে গেল তাকে বলা হয় ব্রেন গেইন। তাই তো? আচ্ছা, পরের কোশ্চেন, ভারতের ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে? উত্তর হচ্ছে 1911 থেকে 1921 সালে। এবার আমরা চলে যাব আমাদের ফার্স্ট যে সেটটা রয়েছে, যেটা আমরা বলিনি, সেই সেটটাতে। আমরা চলে এলাম পরবর্তী সেট, পেজ নম্বর আমাদের AC 19 পেজে। প্রথম প্রশ্ন, চুনাপাথর গঠিত গুহা দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে কোন ভূমিরূপ? হেলিকটাইট। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় সেটা হচ্ছে আরোহণ, কারণ এটা উচ্চতা বৃদ্ধি পায়। যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে বদ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে সেটি হচ্ছে টম্বেলো। একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি হচ্ছে WM ডেভিসের। পরবর্তী কোশ্চেন, মালভূমির খাড়াডালে যে জল নির্গম প্রণালী দেখা যায় সেটা হচ্ছে সমান্তরাল জল নির্গম প্রণালী। এটা হচ্ছে আঞ্চলিক মৃত্তিকা কোনটি? উত্তর হচ্ছে পটজল। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ কি? উত্তর হচ্ছে নাইট্রোজেন। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। হ্যারিকেন নামক ঘূর্ণিঝড় কোথায়? ক্যারিবিয়ান সাগরে। লবণাক্ত জলভূমি অঞ্চলে জন্মায় এমন একটা উদ্ভিদ শ্রেণীকে বলা হয় হ্যালোফাইট। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় কি? পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ কি? ভূপাল গ্যাস বিপর্যয়। সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি কোনটি? অতি নব্য স্তর। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন, ভারতের নীল বিপ্লবে যে উৎপাদনের সঙ্গে জড়িত সেটা হলো মাছ। মালয়েশিয়ার রবার বিখ্যাত, অতএব আর দরকার নেই, মালয়েশিয়া মানেই রবারের নামটা উচ্চ মাধ্যমিক ছেলেদের কাছে খুব ভালো মনে পড়ে যায়। পরে কোশ্চেন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটি হলো, তো উত্তর হবে তৃতীয় বা সেবা ক্ষেত্রের কার্যকলাপ, অর্থাৎ এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র, শুধু এটা হবে। আচ্ছা, পরে কোশ্চেন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অগ্রণী কোনটি? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। পরবর্তী কোশ্চেন, ভূমধ্যসাগর সুয়েজকালকে যুক্ত করেছে কে? উত্তর হচ্ছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর। জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় কোনটি? যেটা হচ্ছে প্রাক শিল্প বিপ্লব সময়কাল। আচ্ছা, থমসনের। তারপরে চলে আসি শিল্প বিপ্লবের সময়কালকে, আচ্ছা এটা তো পড়লাম। ভারতের পরিযান সর্বাধিক ঘটে কোথায়? গ্রাম থেকে শহরে। ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক কি? মোট অভ্যন্তরীণ উৎপাদন। পরবর্তী কোশ্চেন, যেটা আমাদের এসএকিউ, পর্যায়ন কাকে বলে? একদম সহজ কথায় লিখবে, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের যে সমতলীকরণ সেটা হলো পর্যায়ন। বা কেউ যদি লেখো যে আরোহণ ও অবরোহণের মিলিত প্রক্রিয়াকে বলা পর্যায়ন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? তো আমরা একটুখানি খাতা কলমটা কোথায় রাখলাম, যাই হোক আমি একটু বুঝিয়ে দিই। অন্ধ উপত্যকা কি? কাস্ট অঞ্চলের ওপর দিয়ে যখন নদী প্রবাহিত হচ্ছে, যখন শৃঙ্খলের মধ্য দিয়ে নদী প্রবেশ করলো,
তখন এই নদী উপত্যকার বিস্তার কিন্তু শৃঙ্খল পর্যন্ত আর আমরা দেখতে পাচ্ছি না। তাহলে হঠাৎ করে এই নদীটা শেষ হয়ে গেল, তখন এই যে কানাগলির মতো যে উপত্যকা, এই উপত্যকাকেই বলা হচ্ছে অন্ধ উপত্যকা। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা কি লিখব, যে কাস্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন কোনো শৃঙ্খলে প্রবেশ করে তখন নদী উপত্যকার বিস্তার উৎস থেকে ওই শৃঙ্খল পর্যন্ত হয়ে থাকে এবং সেখানে নদী উপত্যকা হঠাৎ শেষ হয়ে যায়। এই ধরনের উপত্যকাকে বলা হয় অন্ধ উপত্যকা। তার মানে কি এ হঠাৎ করে কানা হয়ে গেল না, যার জন্য এটা কিন্তু অন্ধ উপত্যকা। পরবর্তী প্রশ্ন, ফিয়র্ড উপকূল কাকে বলে? ফিয়র্ড মানে কি? ফিয়র্ড মানে হচ্ছে আমাদের জানি হিমবাহ উপকূল। তাহলে একদম সহজ কথায় যদি লেখো তাহলে তোমরা লিখতে পারো হিমবাহ উপত্যকা সমুদ্রপৃষ্ঠে, মানে এটা তো স্বাভাবিকভাবে সমুদ্রপৃষ্ঠে যখন উত্থান হয় হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে খাড়া ঢাল প্রাচীরওয়ালা যে খাড়ি সৃষ্টি হয় সেটাকেই কিন্তু বলা হয় ফিয়র্ড। তাহলে সংজ্ঞা হিসেবে কি লিখবে আমি বলছি, প্রয়োজনে একটু নোটস করে নিতে পারো, যে উপকূল অংশে গভীর হিমবাহ উপত্যকা যখন সমুদ্রপৃষ্ঠে উত্থানের ফলে নিমজ্জিত হয়ে যে খাড়া প্রাচীরওয়ালা ইউ আকৃতির সংকীর্ণ খাড়ি সৃষ্টি করে তখন তাকে ফিয়র্ড বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? দেখো এই যে প্রশ্নগুলো এটা 1 মার্কে দিয়েছে, আমি বুঝতে পারছি না, কারণ পেডিমেন্ট কিভাবে গঠিত হয় এটা 1 মার্কে বলবো কি করে, কারণ এটা একটা গিলবার্টের সেই বিশাল বড় একটা অংশ। তো যাই হোক, একদম সংক্ষেপে যদি আমি বলি তাহলে কি লিখবে আমি বলে রাখি, লিখবে মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে, কারণ এটা পরিণত পর্যায়ে সৃষ্টি হয়। তাহলে মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পর্বতগুলি রয়েছে সেই বিচ্ছিন্ন পর্বতগুলির পাদদেশীয় ঢালের যে উঁচু অংশ এবং বাজাদার যে ঊর্ধ্ব সীমানায় বায়ু ও জলধারার ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে শিলা অঞ্চল কিছুটা অবতল প্রকৃতির যে মৃদু ঢালু সমভূমি গড়ে ওঠে তাকে পেডিমেন্ট বলে। ওকে, আমি আরেকবার বলছি, তোমরা প্রয়োজনে নোটস করে নিতে পারো। কি লিখবে, ডেভিসের মরু ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে বিচ্ছিন্ন পর্বতগুলির পাদদেশীয় ঢালের উঁচু অংশে এবং বাজাদার, আবারও বলছি, এবং বাজাদার ঊর্ধ্ব সীমানায় বায়ু ও জলধারার ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে শিলাময় কিছুটা অবতল প্রকৃতির যে মৃদু ঢালু সমভূমি গড়ে ওঠে তাকে পেডিমেন্ট বলে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি রয়েছে, পূর্ববর্তী নদী কাকে বলে? তাহলে কি লিখবে, একদম সহজভাবে লিখবে, যে নদী তার প্রবাহপথ বা নদীখাতকে বজায় রাখতে পারে পূর্ববর্তী নদীর সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে সেই নদীকে বলা হয় পূর্ববর্তী নদী। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, অঙ্গুরীয় জলনির্গম প্রণালী কাকে বলে? অঙ্গুরীয় জলনির্গম প্রণালী সাধারণভাবে গম্বুজাকৃতির ভূগঠনে আমরা দেখতে পাই, যে গম্বুজ ভূগঠনযুক্ত অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তরকে অবলম্বন করে গড়ে ওঠা বৃত্তের মতো আকৃতির নদীবিন্যাসকে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলে। পরবর্তী প্রশ্নে, হিউমিফিকেশন কাকে বলে? একদম সহজ কথায় লিখবে যে হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, মৃত্তিকার গ্রথন কাকে বলে? দেখো মৃত্তিকার মধ্যে 3টে জিনিস আছে, পলি, বালি ও কাদা। তাহলে কি লিখবে, মৃত্তিকার মধ্যে পলি, বালি ও কাদার যে আপেক্ষিক অনুপাত সেই অনুপাতকেই বলা হয় মৃত্তিকার গ্রথন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে, উচ্চচাপযুক্ত উদ্ভিদ কাকে বলে? তাহলে যে সকল উচ্চ তাপযুক্ত উদ্ভিদ, তাহলে কি লিখবে, যে সকল উদ্ভিদ অধিক উষ্ণতা অঞ্চলে জন্মায় তাদের উচ্চতাপযুক্ত উদ্ভিদ বলে, যেমন মেহগনি, আবলুস, এইগুলো। আচ্ছা, লালিনা, লালিনা হচ্ছে তোমার এলনিনোর পরবর্তী অবস্থা। তাহলে লালিনা বলতে কি বোঝায়? তাহলে কি লিখবে, প্রশান্ত মহাসাগরের এটা হচ্ছে এক ধরনের শীতল সমুদ্র স্রোত। তাহলে প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে প্রবাহমান শীতল সমুদ্র স্রোতকে লালিনা বলা হয়। একদম সহজে আবারও বলছি, প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে প্রবাহমান শীতল সমুদ্র স্রোত হলো লালিনা। পরবর্তী প্রশ্ন, আয়ন বায়ু কাকে বলে? আয়ন বায়ু কি? আয়ন বায়ু হচ্ছে এক ধরনের নিয়ত বায়ু। তাহলে কোন অঞ্চল থেকে আসছে? কর্কটীয় অঞ্চল থেকে আর মকরীয় অঞ্চল থেকে। তাহলে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি। দেখো, জীব বৈচিত্র্য কাকে বলে? তো জীব বৈচিত্র্য কাকে বলে, এটা তো খুবই একটা সহজ টাইপের সংজ্ঞা, আমরা পারবো, তবুও তোমরা লিখবে কি আমি বলছি, তোমরা সংজ্ঞাটা একটু নোটস করে নিতে পারো, যে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বাসস্থানে বসবাসকারী জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বিভিন্নতায় সমৃদ্ধ সমস্ত প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের সমাহারকে জীববৈচিত্র্য বলে। ওকে, অর্থাৎ কোনো একটি অঞ্চলে বিভিন্ন প্রকার জীবের যে সমাহার তাকেই জীববৈচিত্র্য বলে। মানে একদম যে আমার কথা অনুযায়ী লিখতে হবে সেরকম না, একটু নিজে থেকে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে আরও ভালো করতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ কি নামে পরিচিত? ইন সিটু সংরক্ষণ। ঠিক আছে, ইন সিটু সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, হড়পা বান বলতে কি বোঝো? হড়পা বান কি? হড়পা বান হচ্ছে
যদি ঘনীভবন দ্রুত গতিতে ঘটে, ঘনীভবন মানে কি বুঝতেই পারছো, তাহলে যদি ঘনীভবন দ্রুত গতিতে ঘটে তার ফলে ভারী বর্ষণ হয়, যেটাকে বলা হয় মেঘভাঙা বৃষ্টি, এবং এই মেঘভাঙা বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলে খুব বেশি মাত্রায় যদি জল প্রবাহ হয় এবং অতি দ্রুত বন্যা হয় তখন তাকে বলা হয় হড়পা বান। তাহলে মূল ঘটনাটা কি হলো, প্রথমে দ্রুত ঘনীভবন হবে, স্টেপগুলো মনে রাখবে। ঘনীভবন হওয়ার ফলে ভারী বর্ষণ হবে, যাকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। এর ফলে পাহাড়ি অঞ্চলে খুব বেশি মাত্রায় জলপ্রবাহ হবে এবং অতি দ্রুত বন্যা হয়ে যাবে পাহাড়ি অঞ্চলে, একেই কিন্তু হড়পা বান বলে। নেক্সট প্রশ্ন কি বলছে, বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো? তাহলে কি, যে কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে ছোট্ট জমিতে প্রচুর পরিমাণে অর্থকারী ফসল হিসেবে শাকসবজি, ফল, ফুলের চাষ, এসব চাষ করা হয় এবং কৃষকেরা তার নিকটবর্তী বাজারে সেগুলো বিক্রি করে, তখন এই ধরনের কৃষিকে বলা হয় বাজার ভিত্তিক উদ্যান কৃষি। পরবর্তী কোশ্চেন, আর্দ্র কৃষির সংজ্ঞা দাও। তো আর্দ্র কৃষি মানে তো বুঝতে পারছো যে যেসব অঞ্চলে নিয়মিত এবং যে সাধারণ একদম মানে কি বলবো পর্যাপ্ত যেটা বৃষ্টিপাত হয়, সেই পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে জলসেচ ছাড়াই শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকার্য করা হয় তাকে বলা হয় আর্দ্র কৃষি। আমি কিন্তু একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। পরেরটা হচ্ছে আইসোটিম কি। আইসোটিম কি, আইসোটিম কি জানো যে ওয়েবারের যে শিল্পস্থানিকতা যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বে কাঁচামাল আর উৎপন্ন ব্যয়ের যে পরিবহন, যে সমপরিবহন যে ব্যয় বিশিষ্ট যে স্থান, সেগুলোকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই কিন্তু সমপরিবহন ব্যয় রেখা বা আইসোটিম বলা হয়। তাহলে সংজ্ঞা হিসেবে আমি আরেকবার বলি, কি লিখবে, ওয়েবার তার শিল্পস্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের সমপরিমাণ ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করে সেই রেখাকেই বলা হয় আইসোটিম। ওকে, পরবর্তী প্রশ্ন যেটা আমাদের রয়েছে দেখো কি রয়েছে, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। তৃতীয় স্তর অর্থাৎ প্রথম দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের ক্ষেত্রে সর্বসাধারণকে এবং ব্যক্তিবিশেষকে প্রদান করা হয় এমন ব্যবসা, বাণিজ্যিক ও শ্রম বিশেষীকরণ নির্ভর পরিষেবামূলক কাজ হলো তৃতীয় শ্রেণী। আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম 1+2 কে দেখাশোনা করবে তৃতীয়, এটাই হলো মূল ব্যাপার। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবে, ঠিক ওইভাবে লিখবে যে প্রথম ও দ্বিতীয় স্তরের যে অর্থনৈতিক কাজের ক্ষেত্র, সেই ধরনের ক্ষেত্রকে যে মানে কি বলবো সুবিধা বা যে পরিষেবা প্রদান করা হয় যারা করেন সেই পরিষেবামূলক কাজই হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। উদাহরণ হিসেবে তোমরা জানো পরিবহন। যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে আসি, জলবিন্দু বসতি বলতে কি বোঝো? এটা আমি একটু আগেই একটা বললাম যে শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে, কম বৃষ্টিপাত অঞ্চলে যেখানে জলের যোগান অত্যন্ত কম, সেই স্থানে যে সামান্য পরিমাণ জল পাওয়া যায় তার চারিদিকে, ধরো মানে এই অল্প একটু মরুদ্যান, তার পাশে যে অঞ্চলটা রয়েছে, যে অঞ্চলে বসতি গড়ে উঠেছে তাকে বলা হয় হচ্ছে তোমার ওই জলবিন্দু বসতি। ওকে, পরবর্তী প্রশ্ন, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? তাহলে কি, পরিকল্পনা অঞ্চল হচ্ছে বড় একটা অঞ্চল হবে যেখানে পর্যাপ্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকবে, প্রচুর দক্ষ শ্রমিক থাকবে, অর্থনৈতিক কাঠামো উন্নত হবে, ঠিক আছে, উন্নয়নের একটা কেন্দ্রবিন্দু থাকবে এবং সকলের সমস্যার সমাধান হবে, সেই অঞ্চলটাই হলো পরিকল্পনা অঞ্চল। বোঝা গেল? পরিকল্পনা মানে কি, সেখানে সব ডেভেলপমেন্ট থাকবে। তাহলে কি লিখবো সংজ্ঞা হিসেবে, যে অঞ্চলে অপেক্ষাকৃত বড় হবে, যেখানে পর্যাপ্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকবে, দক্ষ শ্রমিক থাকবে, অর্থনৈতিক কাঠামো উন্নতি থাকবে এবং উন্নয়ন কমপক্ষে একটা উন্নয়নের একটা জায়গা থাকবে বা কেন্দ্রবিন্দু থাকবে এবং সকলের সমস্যার সমাধান হবে, তাকেই বলা হয় পরিকল্পনা অঞ্চল। আমি জানি যে এই এসএকিউ টাইপের প্রশ্নগুলোর উত্তর করতে গেলে সময়টা অনেক লেগে যাবে। যাই হোক, তোমরা যদি মনে করো যে এসএকিউ টাইপের প্রশ্নের উত্তর তোমাদের জানার প্রয়োজন আছে তাহলে কমেন্টে করো, নাহলে পরবর্তী ভিডিওগুলোতে শুধু এমসিকিউগুলো করে আমি তাড়াতাড়ি করে তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, প্রথম ভিডিও কমেন্টের অপেক্ষায় রইলাম। যদি মনে করো শুধু স্যার এমসিকিউ লাগবে, আমি শুধু এমসিকিউগুলো দিয়ে দেবো, ঠিক আছে, বা পরবর্তীতে আমি এসএকিউটা আলাদা করে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে তোমরা দ্রুত গতিতে কমেন্ট করে ফেলো, আমি তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ভিডিও পোস্ট করব। ধন্যবাদ।